গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের একটি উপন্যাস চন্দ্রালী। পড়ছি এর তৃতীয় পর্ব। এবারের ২০২৫ সালের বইমেলায় মোহাম্মদ সাইফের একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম জল ও জলজ। আপনারা চাইলে বইমেলার শিকড় প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার ১২১, ২২, ২৩ এবং ১২৪, অথবা অনলাইনে রকমারি.com-এ অর্ডার করতে পারেন লেখকের যে কোনো বই। রকমারি.com-এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। চলে যাচ্ছি উপন্যাসে। এরপর পাগলা গারদ কর্তৃপক্ষ আমার ইন্ডিয়া ডাক্তারদের জলসা বসালো। ঢাকা থেকে বড় বড় ডাক্তার এলো, বিদেশ থেকেও একজন এলো, সাদা চামড়ার ডাক্তার। সে নাকি বিরাট পতঙ্গ বিশেষজ্ঞ। আমারে তারা আতস কাজ দিয়ে পরীক্ষা করার মতো করে পরীক্ষা করলো। পারলে তারা আমার শরীর টুকরো টুকরো করে মাইক্রোস্কোপের নিচে বসায়। আমি তাদের কইলাম, আমি অনেক মশা খুন করেছি, তাই মশারা তাদের বাপদাদাদের খুনের বদলা নিতেছে, আর কিছু না। তারা আমার কথা শুনল না, আমারে বিশ্বাস করল না। সাদা চামড়ার ডাক্তার আমারে একটা কাগজ ধরাই দিল। আমারে রক্ত, পেশাব, পায়খানা এইসব পরীক্ষা করাতে কইল। আমি কইলাম, আমার পেশাব পায়খানা পরীক্ষা করায় কি লাভ? সমস্যা তো আমার না, সমস্যা হলো মশাদের। তারা আমারে কামড়ায়, আমি কি তাদের কামড়াই? পারলে মশাদের পেশাব পায়খানা পরীক্ষা করেন। সাদা চামড়ার ডাক্তার আমার ইংরেজিতে কি যেন কইল, আমি বুঝলাম না। তবে তার মুখের ভাব দেখে মনে হলো সে আমারে কইতে চায়, ডাক্তার কে, আমি না তুমি? যা করতে কইছি তাই করো। আমি গেলাম রক্ত পরীক্ষা করাইতে। হেরা আমার শরীর থেকে ৪-৫ ইঞ্জেকশন রক্ত নিল। অবাক হইলাম বাবাজি, এতদিন মশায় খাওয়ানোর পর এখনো এত রক্ত আছে আমার শরীরে। মশারা এতদিন ধরে তাইলে শুষল কি? আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, কি জীবন তুমি আমারে দিছ দয়াময়। আমার রক্ত খালি অন্যে চষে। যতদিন চাকরি করেছি ততদিন আমার রক্ত চুষছে সিটি কর্পোরেশনের বিভিন্ন স্যার। অবসর নেবার পর মশারা রক্ত চুষছে, এখন আবার ডাক্তাররা রক্ত চোষা শুরু করেছে। যাই হোক, রিপোর্ট নিয়ে আবার গেলাম সাদা ডাক্তারের কাছে। সব কিছু দেখে সে কি বুঝল কে জানে, আমার একটা মলম ধরাই দিল। দিনে ২ বার সমস্ত শরীরে মাখতে হবে, বিদেশি মলম। কি কুমু বাবাজি সেই মলমের কথা, তেলেসমাতি মলম। মলম গায়ে দেওয়া তো দূরের কথা, তার মুখ খুলতেই শুধু মশারা না, মানুষজন আমার কাছ থেকে পালালো। এমন দুর্গন্ধ জিনিস আমি আমার জীবনে শুকিনি। সেই দুর্গন্ধের কথা মনে হইলে এখনো আমার তলপেট মোচড় দিয়ে বমি আসে। ওয়াক্থু! এই চাচা মিয়া, এইখানে বমি করবেন না! চিৎকার দিল ফারুক। ভুল হয়েছে বাবাজি, ক্ষমা চাই। তারপর কি হইল আগে বলেন, বলল ফারুক। তারপর আর কি, মনে মনে কইলাম, আল্লাহ মাবুদ এই মলম আমার কপালে রাখছেন, না মেখে কি উপায় আছে? কাপড় দিয়া নাক মুখ বাইন্দা সারা গায়ে মলম মাখলাম। আরে কি শান্তি! মশা মাছি মৌমাছি কিছুই নাই। দিনরাত ২৪ ঘন্টা কানের কাছে মশাদের ভোঁ ভোঁ শব্দ নাই। আরামে আমার চোখ দুইটা আপন ইচ্ছায় বন্ধ হইল। নাক মুখ বান্ধা অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সে কি ঘুম বাবাজি! গায়ে মলম দিয়েছিলাম বৃহস্পতিবার বিকেলে, আর ঘুম থেকে উঠলাম শনিবার সকালে। পরে লোক মুখে শুনছিলাম ডাক্তাররা নাকি কয়েকবার আমারে পরীক্ষা করে গিয়েছিল, বেঁচে আছি না মরে গেছি সেটা বোঝার জন্যে। ঘুম থেকে উঠেও দেখি মশা মাছি কিছুই নাই। ভাবলাম, যাক, এতদিনে ব্যাপারটার একটা সুরাহা হয়েছে। কিন্তু বাবাজি, ব্যাপারটার আসলে কোনো সুরাহা হয়নি, কুরাহা হয়েছিল। মশারা আমারে ছেড়ে আক্রমণ করেছিল সাদা চামড়ার ডাক্তারকে। পতঙ্গ বিশেষজ্ঞের উপর তারা আক্রমণ করেছিল। সে কি আক্রমণ মাবুদিল্লাহি! মিসাইলের মতো বড় বড় মশারা পড়তে লাগলো তার গায়ের উপর। সব মশারা যেন সাদা ডাক্তারকে বলতে চায়, পতঙ্গ বিশেষজ্ঞ হইছ, তোমার পতঙ্গ বিশেষজ্ঞগিরি আজকা ছুড়াইতেছি, খাড়াও। তুমি বিদেশি মশা দেখছ, দেশি মশা দেখো নাই, লড়াকু মশা দেখো নাই। তুমি আমাদের মুখের খাবার কাইরা নিছ, হারামজাদা সাম্রাজ্যবাদী! তোরে আজকা আমরা চুইসা ফালামো। আমি এক দৌড়ে সাহেবের কাছে যেয়ে আমার মলমের অর্ধেক তার শরীরে লাগাইলাম।
নিজেও আবার মলম মাখলাম। তারপর হাসপাতালের লোকজন বড় মশারি টাঙাইল। একটা না, 3টা মশারি, একটার উপর আরও 2টা। আমি আর ডাক্তার সাহেব ঢুকলাম সেই মশারির ভিতর। ডাক্তার সাহেবের শরীরে তখন একটা আন্ডার প্যান্ট ছাড়া আর কিছুই নাই। মাথার চুল এলোমেলো, চশমার একটা ডান্ডা ভাঙ্গা। মশারা তারে ফুলাইয়া ফেলাইছে। সারা শরীর চুলকাইতে চুলকাইতে সে তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। সে পাগলের মতো সারা শরীর হাসরাইতেছে আর বিড়বিড় করে কি যেন কইতেছে। ভয়ে ঠক ঠক করে কাঁপতেছে ডাক্তার সাহেব। আমি তারে কইলাম, ভাইজান কি ইংরেজিতে দোয়া দুরুদ পড়তেছেন? সে আমারে কোনো উত্তর দিল না, শুধু কয়েকবার মাথা নাড়ল। আমি বুঝলাম না সে আমারে হ্যাঁ কইল নাকি না কইল। আচ্ছা ফারুক বাবাজি, এই সাদারা কোন ধর্মের? এরা কি হিন্দু? ফারুক উত্তর দিল, এরা হিন্দু হব কেন? এরা হইল কাফের। কাফের কি একটা ধর্মের নাম বাবাজি? হ্যাঁ, তাও জানো না? জানবা কেমনে? জীবনে কি স্কুল কলেজে গেছো? মিতু অনেকক্ষণ চুপচাপ বসেছিল। ফারুক আর প্লাস্টিক জব্বারের আলাপচারিতায় কোনো হস্তক্ষেপ করেনি। এবার করল। ফারুকের ভুল ভাঙিয়ে দিল মিতু। সে প্লাস্টিক জব্বারকে বলল, ইউরোপের বেশিরভাগ মানুষ খ্রিস্টান চাচা, ক্যাথলিক খ্রিস্টান। তবে অ্যাংলিকান, প্রোটেস্টান্ট, অর্থোডক্স, ব্যাপটিস্ট এইসব ধরনের খ্রিস্টানও আছে। আচ্ছা মা জননী, এই হরেক রকম খ্রিস্টান ধর্মেও কি আমাদের মতো দোয়া দুরুদ আছে? আমরা যেমন বিপদে পড়লে দোয়া কালাম পড়ি, হেরাও কি পড়ে? মিতু উত্তর দিল, আমি জানি না চাচা। ফারুক বাবাজি, আপনি কি জানেন? ফারুক উত্তরের বদলে ধমক দিল প্লাস্টিক জব্বারকে। বলল, ওই মিয়া, খ্রিস্টান ধর্মের দোয়া দুরুদ আছে কি না তা দিয়ে তোমার কি দরকার? তুমি যে কামে আসছো সে কাম করো। গল্প কও, আগে বাড়ো। বাবাজি, আপনি আবার আমারে তুই তুকারি করতেছেন, সম্মান দিতেছেন না। ওই মিয়া, মশারা তোমারে তুলাধুনা করতেছে আর তুমি আছো সম্মান নিয়া। এত সম্মান দিয়ে কি করবা? গায়ে মাখবা? যত্ত সব। এ কি মিতু আপা? হঠাৎ আতকে উঠল ফারুক। এখন তো দেখি আমারও মশা কামড়াইতেছে। এই যে দেখেন আপা, এক লাইনে 3টা মশা বসেছে আমার হাতের উপর। মশারা কি লাইন ধরে গায়ে বসে? আপা, মশারা আবার আমারে ধরল না তো? এই, তোমার গল্প বলার দরকার নেই, তুমি যাও। প্লাস্টিক জব্বার উঠতে যাচ্ছিল। মিতু তাকে হাত ধরে বসালো। চাচা মিয়া বসেন। ফারুক ভাইয়ের মাথাটা একটু বেশি গরম। আপনি বসেন চাচা, গল্প বলেন। ফারুক ভাই, চাচা বয়স্ক মানুষ, তাকে সম্মান করে কথা বলবেন। বলেন চাচা, তারপর কি হলো বলেন। তারপর আর কি মা জননী, হাসপাতালের ম্যানেজার আমারে তার রুমে ডাকল। একটা সার্টিফিকেট দিল আমার হাতে, আমার সুস্থতার সার্টিফিকেট। সে আমারে কইল, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, তোমার আর এখানে থাকার দরকার নাই, তুমি বিদায় হও। তোমারে যেন এই পাবনা জেলায় আর না দেখি। আমি পাবনা থেকে বাসের ছাদে উঠে ঢাকায় এলাম। বাসের ভিতরে ঢুকতে পারি না, সবাই দূর দূর করে। আমার সারা গায়ে মলম, বেজায় দুর্গন্ধ। তাদের কি দোষ? ঢাকা এসে মাসখানেক বেশ আরামেই ছিলাম। মলমের কারণে গায়ে দুর্গন্ধ হলেও মশার কামড়ায় না। মাসখানেক পর মলম ফুরায় গেল। আবার যা তাই, আমার শরীর আর মশাদের হুল। হাজার হাজার মশা এসে আবার আমারে যাইত্যা ধরল। আমি মলমের খালি ঠোঙাটা নিয়ে ওষুধের দোকানে গেলাম নতুন আরেকটা মলম কিনতে। কিন্তু মা জননী, কোথাও পাইলাম না সেই মলম। ঢাকা শহরের সব ওষুধের দোকানে গেলাম, এক দোকানে 3-4 বারও গেলাম। এই মলমের নাম তারা নাকি জীবনেও শুনেনি। তারপর একদিন পিজি হাসপাতালের সামনে এক বড় ওষুধের দোকানে আবার গেলাম। ভাইজান, দেখেন তো ওই মলমটা আপনার দোকানে আছে কি না। চাচা, আপনি আবার আসছেন? আপনারে না এর আগে 2 বার বলছি এই ওষুধ আমাদের দোকানে নাই। কি করুম বাজান, ওষুধটা আমার খুবই দরকার। কই দেখি ঠোঙাটা আর একবার দেখান তো চাচা। এত বছর ধরে এই লাইনে আসি, অথচ এই ওষুধের নাম কোনোদিন শুনিনি। সেটা কিভাবে সম্ভব? বলল ওষুধের দোকানদার। এরপর দোকানদার আমার হাত থেকে ঠোঙাটি নিয়ে কম্পিউটার দিয়ে সারা দুনিয়া খুঁজতে লাগলো।
প্রায় ঘণ্টাখানিক কম্পিউটার গুতাইছে। তারপর আমারে বলল, চাচা, আপনার মলম সুইজারল্যান্ডে পাওয়া গিয়েছে। আমি বললাম, দেন বাবা দেন, দোকানের ঠিকানাটা দেন, আমি এখনই গিয়ে নতুন মলম নিয়ে আসি। চাচা, সুইজারল্যান্ড তো কোনো দোকানের নাম না, একটা দেশের নাম। সুইজারল্যান্ড হলো বিদেশ। কম্পিউটার দিয়ে আপনার ওষুধের অর্ডার দিলে তারা বাই পোস্টে পাঠিয়ে দেবে, তবে দাম কিন্তু একটু বেশি লাগবে চাচা। কত কত দাম? সব মিলায় বাংলাদেশি 30,000 টাকা। আমি দোকানদারের হাত থেকে মলমের ঠোঙাটা ছিনাই নিলাম। সে কইল, কি চাচা, মলম লাগবে না? লাগবে তো অবশ্যই। তা লাগলেই কি, আমারে মশা কেন, সাপে কামড়াইলেও তো আমি 30,000 টাকা দিয়ে মলম কিনতে পারবো না। দোকানদারের কেন জানি আমার উপর মায়া হইল। আমার এসে মিষ্টির দোকানে নিয়ে গেল, আমার মিষ্টি খাওয়াইল, কফি খাওয়াইল, দামে একটা সিগারেটও দিল। তারপর সে আমারে বলল, চাচা, আপনার ব্যাপারটা আমার একটু খুলে বলেন তো। আপনি যে মলমটার খোঁজ করতেছেন সেটা তো কোনো ওষুধ না, একটা বিশেষ ধরনের দুর্গন্ধ। সেইটা বিদেশে পানির সাথে মিশিয়ে ফসলের ক্ষেতে স্প্রে করা হয়। দুর্গন্ধের কারণে কীটপতঙ্গ ফসলের আশেপাশে আসতে পারে না। এতে বিষাক্ত কীটনাশক ব্যবহার করলে মানুষ এবং পরিবেশের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা হয় না। আপনি এই জিনিস দিয়ে কি করবেন? আমি দোকানদারকে সব খুলে বললাম। সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বলল, এক কাজ করেন চাচা, গায়ে মর্টিন স্প্রে করেন, দেখেন কি হয়। দাম কম, সবখানে পাওয়া যায়। দুর্গন্ধওয়ালা মর্টিনটা কিনবেন, গন্ধহীনটা যেন কিনবেন না। দোকানদারের কথা মতো মর্টিন স্প্রে করলাম সারা গায়ে। কয়েকবার স্প্রে করলাম, কাজও হলো। মশারা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু গায়ে বসে না। মাঝে মধ্যে 2-1টা কামড়ায়, তবে সেটা তেমন কিছু না। তেমন কিছু হলো মাসখানেক পর। শুরু হলো খাউজানি। হাই রে খাউজানি! চুলকাইতে চুলকাইতে নিজের শরীরের চামড়া উঠে আসে নিজেরই আঙুলের নখে। গেলাম এক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। টেবিলের নিচ দিয়ে তার পা জড়ায় ধরলাম। আমারে বাঁচান ডাক্তার সাহেব, চুলকানির ওষুধ দেন। সে চশমার উপর দিয়ে আমারে দেখে কইল, এমন চুলকানি কেমনে বাঁধাইলা? মর্টিন গায়ে মাখি ডাক্তার সাহেব, আমারে খালি মশায় কামড়ায়, তাই সারাদিন গায়ে মর্টিন স্প্রে করে ঘুরে বেড়াই। আমারে বাঁচান, আমার চুলকানি যেমনে পারেন থামান। মর্টিন গায়ে মাখলে চুলকানি কেমনে থামবে? মর্টিন বিষাক্ত জিনিস। মর্টিন ঘরে স্প্রে করার জিনিস, শরীরে না। গায়ে আর মর্টিন দিবা না। কি কন ডাক্তার সাহেব, মর্টিন না দিলে মশারা আমার খায় ফেলাইব, আমার শরীরে জান থাকবো না। ডাক্তার উত্তর দিল, আর গায়ে মর্টিন স্প্রে করলে শরীরে জান থাকলেও গায়ে গোশত থাকবে না, গোশত সব খসে পড়বে। শরীরে খালি হাড় দিয়ে আর জান দিয়ে কি করবা? মানুষরে ভয় দেখাবা, ভূত হবা? শোনো, তুমি মশার কামড়ে যে মরবা না সেই গ্যারান্টি আমার কাছে নাই, তবে মর্টিন গায়ে দিলে যে অবশ্যই মরবা তার শতভাগ গ্যারান্টি আছে আমার কাছে। এরপর মা জননী নিজের মাথা খাটিয়ে বুদ্ধি বের করলাম। সারা শরীরে পাতলা প্লাস্টিক জড়াইলাম। চাচা মিয়া, আপনার মুখে তো প্লাস্টিক নাই, মুখে মশা বসতেছে না কেন? ফারুকের প্রশ্ন। মুখে কেরোসিন তেল দিছি বাবাজি, কেরোসিনের গন্ধে মশামাছি কাছে আসে না। তাহলে তো সমাধান কইরেই ফেলাইছেন চাচা মিয়া, গায়ে প্লাস্টিক, মুখে কেরোসিন, ব্যাস হয়ে গেল, আর কি চান? আপনি এসব কি কন বাবাজি? আপনি কোনোদিন সবুজ ঘাসের উপর 2 দিন প্লাস্টিক চাপা দিয়ে দেখেছেন ঘাসের কি অবস্থা হয়? সবুজ ঘাস সাদা হয়ে যায়, মরে যায় ঘাস। আমি 1 মাসেরও বেশি সময় ধরে গায়ে প্লাস্টিক জড়ায় আছি। আমার শরীরে কোনো পশম নাই, চামড়া বিদেশিদের মতো হয়ে গিয়েছে, সাদা ফকফকা। ডাক্তার বলেছে চামড়ায় সরাসরি সূর্যের আলো না পড়লে ভিটামিন ডি তৈরি হবে না, আমি তো মারা যাব। ইসরাত জাহান মিতুর খুব মায়া লাগছে প্লাস্টিক জব্বারকে দেখে। একটা চেয়ারে বসে গালে হাত দিয়ে মিতু শুনছিল তার কথা। মনের চোখে লোকটার প্রতিটি বর্ণনা সে একটা সিনেমার মতো দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল
সে কোনো কল্পবিজ্ঞান ভিত্তিক সিনেমা অথবা টিভির প্যারানরমাল অ্যাক্টিভিটিস নিয়ে নির্মিত ইংরেজি সিরিয়াল দ্য এক্স ফাইলের কোনো নতুন পর্ব দেখছে। জ্যৈষ্ঠ মাসের এই গরমের মধ্যেও প্লাস্টিক জব্বারের সমস্ত শরীর প্লাস্টিকে মোড়ানো, গলায় মোটা উলের মাফলার পেঁচানো, মাথায় কান ঢাকা উলের টুপি। এতক্ষণ তার হাত দুটো খোলা ছিল, এখন সে হাত মোজাও পড়েছে। তার আঙুলের নখের ওপরও মশা বসছে। গরমে দরদর করে ঘামছে প্লাস্টিক জব্বার। মিতু অবাক হচ্ছে এই অবস্থায়ও সে কিভাবে তাদের সাথে গল্প করছে সেটা ভেবে। মিতু ভাবছে পৃথিবী কত রহস্যময়। প্লাস্টিক জব্বারের উপর বিপদের পরিমাণ বাড়ার সাথে সাথে তার বিপদ সহ্য করার শক্তিও বেড়ে গিয়েছে। প্লাস্টিক জব্বারের বাতার উপর মশাদের মেঘটা আরও ঘন হয়েছে। মশাদের সাথে একটা দুইটা ভীমরুল কিংবা মৌমাছিও দেখতে পাচ্ছে মিতু। এখন তারও ভয় লাগছে প্লাস্টিক জব্বারের সামনে বসে থাকতে। হাতে পায়ে কেমন জানি কুটকুট করছে। বোধহয় মিতুকেও এখন মশায় কামড়াচ্ছে। মিতু খুব নরম গলায় প্লাস্টিক জব্বারকে জিজ্ঞাসা করল, চাচা, আপনি আসলে আমাদের কাছে কি চান? প্লাস্টিক জব্বার ভারী চোখে তাকালো মিতুর দিকে। তিরস্কারের ছেঁকা তার ভাগ্যে অনেক জুটলেও অনুকম্পার ছোঁয়া তার কপালে একেবারেই জোটেনি। মিতুর গলায় সামান্য মমতার একটা চিকন দাগেই তাই ভরে উঠেছে প্লাস্টিক জব্বারের দুই চোখ। সে ধরা গলায় মিতুকে বলল, আমি দুটো কারণে আপনাদের কাছে এসেছি মা জননী। দ্বিতীয় কারণ, আমি চাই আপনারা আমার গল্পটা নিয়ে নাটক সিনেমা বানান। মানুষ জানুক আমার দুঃখের কথা। আমার করুণ পরিণতি দেখে মানুষজন মশাদের জন্ম নিয়ন্ত্রণে সচেষ্ট হবে। চাচা মিয়া, মশাদের জন্ম নিয়ন্ত্রণ মানুষ কিভাবে করবে? সেটা তো মশাদের কাজ। এখন ফারুকও নরম গলায় কথা বলছে প্লাস্টিক জব্বারের সাথে। বাবাজি, মানুষজন তাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখবে, মশা কম জন্মাবে, মশাদের জন্ম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। আমার মতো শত শত মশক নিধকের প্রয়োজন হবে না। তাছাড়া মশা মারার বিষাক্ত ধোঁয়া মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আর প্রথম কারণ চাচা? মৃত্যুর প্রশ্ন। প্রথম কারণ হল, আমি আপনাদের মাধ্যমে সমস্ত মশা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আপনাদের সাক্ষী রেখে আমি বলতে চাই, হে দুনিয়ার সকল পুরুষ মশা বাবাজিরা, মহিলা মশা মা জননীরা, আমি তোমাদের উপরে যে অত্যাচার করেছি, যে জুলুম করেছি, আমি তার জন্য অন্তরের গভীর থেকে দুঃখ প্রকাশ করছি। আমি খুবই লজ্জিত তোমাদের কাছে। তোমাদের কাছে আমি 2 হাত জোর করে ক্ষমা ভিক্ষা করছি। আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে ক্ষমা করো। হঠাৎ প্লাস্টিক জব্বারের মাথার উপরের মশাদের মেঘটা পাতলা হতে লাগল। তার সাদা পাঞ্জাবিটা এতক্ষণ কালো হয়েছিল মশাদের আবরণে, এখন পাঞ্জাবিটা আবার সাদা হয়ে উঠছে। সব মশারা আস্তে আস্তে উড়ে যাচ্ছে প্লাস্টিক জব্বারের কাছ থেকে। জব্বার এদিক ওদিক তাকাচ্ছে আর বিড়বিড় করে বলছে, মশারা কই যায়? বাবাজি ফারুক, মশারা তো আর নাই। মিতু মা, আমি কি চোখে ভুল দেখছি? মশা কই? একটু পর উঠে দাঁড়ালো প্লাস্টিক জব্বার। এক টানে তার গায়ের পাঞ্জাবি খুলল। তার সমস্ত শরীর প্লাস্টিকে মোড়ানো। সে জোরে জোরে টান দিয়ে প্লাস্টিক খুলছে শরীর থেকে, আর শূন্যে হাত পা ছুটছে নাচের ভঙ্গিতে। সে বারবার বলছে, তাইলে আমি কি বাঁচছি? ও ফারুক বাবাজি, মশা তো আর নাই। তাহলে কি মশারা আমাকে মুক্তি দিয়েছে? প্লাস্টিক জব্বারের শরীরের চামড়া আসলে প্লাস্টিকে চাপা পড়া ঘাসের মতো সাদা ফকফক করছে। সে এসে ফারুককে জড়িয়ে ধরে ফারুকের হাতে মুখে চুমু খেতে লাগল। বলতে লাগল, ফারুক বাবাজি, আপনারা মহান, আপনারা ফেরেশতা। ফারুক অবাক হয়ে বলল, চাচা মিয়া, আমরা কি করলাম সেটা তো বুঝতে পারছি না। উল্লসিত জব্বার উত্তর দিল, আমি বুঝতে পারছি। হা, আমি বুঝতে পারছি। এতদিন আমি বহুত কিছু করছি মশা তাড়াইতে। মশাদের লগে নানানভাবে যুদ্ধ করেছি, কিন্তু কোনোদিন তাদের কাছে ক্ষমা চাইনি। আজই প্রথম আমি আপনাদের সাক্ষী রেখে মশাদের কাছে ক্ষমা চেয়েছি। তারা আমাকে ক্ষমা করেছে। বুঝলেন ফারুক বাবাজি,
আমরা মানুষ, ভুল আমাদের অটোমেটিক হবে। এই কারণে সব সময় ক্ষমা প্রার্থনা করবেন। মানুষের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। পতঙ্গের কাছেও কি ক্ষমা চাইব চাচা মিয়া? অবশ্যই চাইবেন। মাটির কাছেও ক্ষমা চাইবেন। মাটির উপর আমরা অনেক জুলুম করি, জানেন ফারুক বাবাজি? পৃথিবীতে ক্ষমার উপর আর কোনো জিনিস নাই। ঘৃণা যেমন ঘৃণা জন্ম দেয়, তেমনি ক্ষমা জন্ম দেয় ক্ষমার। একমাত্র ক্ষমাতেই দুই পক্ষই জিতে। যে ক্ষমা পায় সে তো জিতেই, যে ক্ষমা করে সে আরও জিতে। ক্ষমা হল এই পৃথিবীর সবচেয়ে উত্তম সন্ধি। যেখানে ক্ষমা নাই সেখানে শান্তিও নাই, আছে কেবল আগুন। মুজিবুল হক আজাদ বসে আছে রমনা পার্কের বেঞ্চে। ফারুক এখনো আসেনি। একটু পরেই ফারুক এসে গাছে ঝুলাবে www.গল্পগার.com এর ব্যানার। একটা টেপ রেকর্ডারে রেকর্ড করবে মানুষের গল্প। আজাদ তার বিক্ষিপ্ত দৃষ্টি ছড়িয়ে দিয়েছে রমনার সবুজ ঘাসের উপর। সমগ্র পৃথিবীতে আজাদের মাত্র একটাই আত্মীয়, সেই আত্মীয়ের নাম রমনা পার্ক। জ্ঞান হবার পর থেকেই আজাদ নিজেকে আবিষ্কার করেছে এতিমখানায়। এখন তার বয়স ২৭। এই ২৭ বছর বয়সে অনেক মানুষের সংস্পর্শে এসেছে আজাদ, কিন্তু তার কোনো আত্মীয় এখনো হয়নি, শুধু এই পার্কটা ছাড়া। তবে আজাদ ব্যাপারটাকে সেইভাবে দেখে না। সে কখনোই ভাবে না পৃথিবীতে এসে সে কোনো আত্মীয় পায়নি। সে ভাবে পৃথিবীতে এসে সে কোনো আত্মীয়কে হারায়নি। রমনা পার্কের মতো এমন একজন আত্মীয় পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ছোটবেলা আজাদ যখন দেখত তার বয়সের কেউ মায়ের কোলে বসে রিকশায় যাচ্ছে, কোনো মা তার ছেলেকে আইসক্রিম কিনে দিচ্ছে, বেলুন কিনে দিচ্ছে, কিংবা কোনো বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে ছেলের সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, তখন তার খুব মন খারাপ হতো, তার ভীষণ কান্না পেত। এতিমখানা থেকে বের হয়ে আজাদ একা একা আসত ওই রমনা পার্কে। পার্কের কাছে সে বলতো তার আক্ষেপের কথা। অভিমানী কণ্ঠে সে অনেক নালিশ করত পার্কের কাছে। একনিষ্ঠ শ্রোতার মতো গভীর মনোযোগে পার্কটা শুনত আজাদের সকল অনুযোগ। তারপর কোথা থেকে এক পশলা ঝিরিঝিরি বাতাস এসে আজাদের গায়ের উপর পড়ত। আজাদ মায়ের আঁচল মনে করে তার মুখটা মুছে নিত বাতাসের গায়ে। আজাদ যখন হাই স্কুলে উঠল তখন সে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটি ছিল তারই ক্লাসের। আজাদ যতটাই কালো, মেয়েটি ততটাই ফর্সা ছিল। প্রথম প্রেমের মধুর অস্থিরতায় তার সারা রাত ঘুম আসত না। আজাদ রাত জেগে কবিতা লিখত মেয়েটির জন্য। ২ লাইন, ৪ লাইন, ৭ লাইন, কখনো আবার কয়েক পৃষ্ঠা। পরদিন ভোর হতেই সে ছুটত তার নতুন কবিতার লাইনগুলো শোনাতে। ভরাট কণ্ঠে আজাদ আবৃত্তি করত তার নিজের কবিতা। তবে সে মেয়েটির কাছে তার কবিতা আবৃত্তি করত না। সে আবৃত্তি করত পার্কের কাছে, রমনা পার্কের কাছে। আজাদ যখন বিশ্ববিদ্যালয় পড়ত তখন তার ২ বছরের জুনিয়র একটা মেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। মেয়েটির নাম ছিল নীরা। নীরা আজাদের প্রেমে এতটাই ডুবেছিল যে সে একদিন সরাসরি আজাদকে বলেছিল, আজাদ ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি। আজাদ উত্তর দিয়েছিল, নীরা, তুমি নিশ্চয়ই কালার ব্লাইন্ড না? আমার শরীরে কালো রঙের ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাও। জেনে শুনে তুমি ব্ল্যাক হোলের ভেতর পড়তে যাচ্ছ কেন? আমার ভেতর তুমি কি দেখেছ? নীরা বলেছিল, আপনি যেদিন ডিপার্টমেন্টে আসেন না সেদিন আমি চারদিকে কোনো আলো দেখতে পাই না। নিজেকে পাথরের মূর্তির মতো শান্ত আর নিষ্প্রাণ মনে হয়, বড় নীরব মনে হয় চারদিক। আর আপনি যেদিন ডিপার্টমেন্টে আসেন সেদিন মনে হয় উৎসবের মেলা বসেছে চারদিকে, চারদিকে কেবল আলো আর আলো। আমি অস্থির হয়ে উঠি। আজাদ ভাই, আপনি আমার জীবনের একমাত্র আলো, আমার প্রশান্তিকে পোড়ানোর একমাত্র আগুন। আপনি যদি কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার চোখে আপনাকে দেখেন তাহলে বুঝবেন আমি আপনার ভেতর কি দেখেছি। আজাদ হাসতে হাসতে বলেছিল, নীরা, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি তোমার চোখে আমাকে দেখো না। আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার যে চোখ দিয়ে নিজেকে দেখি তুমি সেই চোখে আমাকে দেখো। আমার চোখে আমাকে দেখো, তাহলে দেখবা আমার ভেতরে কিছুই নেই।
আজাদ কেন রূপবতী, গুণবতী নীরার ভালোবাসাকে গ্রহণ করেনি, সেই কথা এই পৃথিবীতে একমাত্র একজনের কাছে বলেছিল। তার নাম রমনা পার্ক। রমনা পার্ক আজাদের জীবনের খুঁটিনাটি সকল ঘটনাই জানে। তার জীবনের দশমিকের পরের ঘটনাগুলোকেও রমনা পার্ক অতি গোপনে লালন করে চলেছে তার পেটের ভেতর। আজাদের জীবনের একটা ঘটনাকেও সে রটনা করেনি, অন্যের কানে লাগায়নি। আজাদের কনফিডেন্সিয়াল ব্যাপারগুলোকে রমনা পার্ক কনফিডেন্টলি ধারণ করে চলেছে। এমন একজন আত্মীয় পেয়ে আজাদ তাই সত্যি ভাগ্যবান। রমনার বেঞ্চে বসে আজাদ তাকিয়ে আছে পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাগুলোর দিকে। শত শত যানবাহন প্রতিটি রাস্তায়। প্রতিদিন একটু একটু করে বাড়ছে মানুষের জীবনের গতি। দ্রুত থেকে দ্রুততম গতিতে মানুষ ছুটছে তার গন্তব্যের দিকে, যদিও মানুষ জানে না তার গন্তব্য কোথায়। জীবনের গতি বাড়াতে কত কিছুই না আবিষ্কার করেছে মানুষ। সাইকেল ফেলে সে তুলে নিয়েছে মোটর সাইকেল, জাহাজ ত্যাগ করে সে উড়েছে উড়োজাহাজে। সে সব সময় সদ্ব্যবহার করতে চায়, অথচ সময়ের কোনো মাথা ব্যথা নেই মানুষ তাকে কিভাবে ব্যবহার করছে সেটা নিয়ে। অনন্তকাল ধরে একই গতিতে বয়ে চলেছে সময়, টিকটক টিকটক। সময়ের সাথে পা মেলাতে মেলাতে মুখ থুবড়ে পড়েছে কত পুরনো ঘড়ি, কত নতুন ঘড়ি আবার পথ চলতে শুরু করেছে সময়ের সাথে। তবুও সময় থামেনি। লক্ষ লক্ষ শতাব্দীতেও তার গতির কোনো পরিবর্তন হয়নি। একই গতিতে সে চলছে, টিকটক টিকটক। শুধু সামনের দিকেই চলছে, সে পিছনে ফেরে না। আমরা মানুষরা আমাদের পথ চলার গতিকে নিয়ন্ত্রণ করতে পারি, সময়ের গতিকে না। আমাদের সবার সময় পূর্ব নির্ধারিত। আমরা যত জোরেই ছুটি না কেন, আমাদের সবার সময় শেষ হচ্ছে একই গতিতে। এক এক সেকেন্ড গতিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জীবনের ফুল স্টপের দিকে। টিকটক টিকটক, এই গতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মিতু কখন এসে আজাদের পিছনে দাঁড়িয়েছে আজাদ খেয়ালই করেনি। সে তার পার করে আসা ২৭ বছরের জীবনের পাতাগুলো নিয়ে মনে মনে খেলা করছিল। স্যার, স্যার, কি ভাবছেন? কখন থেকে আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনি খেয়ালই করেননি। কি ভাবছিলেন স্যার? যা ভাবছিলাম তা বলতে গেলে ২৭ বছর সময় লাগবে মিতু। মানে? মানে কিছু না, এমনি বললাম। আপনি পার্কে কেন এসেছেন মিতু? এখানে তো আপনার কোনো কাজ নেই। আপনার কাজ অনলাইনে, আপনি ঘরে বসেই সেই কাজ করতে পারেন। এখানকার কাজ ফারুকই করবে। জানি স্যার, কিন্তু পার্কে না এলে মনে হয় না আমি চাকরি করছি। সারা জীবন বাবাকে দেখেছি ১০,০০০ টাকার চাকরি করতে, প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে। আর আমি ৪০,০০০ টাকার চাকরি করছি ঘরে বসেই। ব্যাপারটা অস্বাভাবিক না স্যার? তাই অফিসে আসি, পার্কে আসি। বসুন মিতু, বসুন। স্যার, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আজাদের এমনিতেই মিতুকে আপনি ডাকতে স্বস্তি লাগত না। মিতুর অনুমতি পেয়ে সে মিতুকে তুমি করে বলা শুরু করল। বলল, তোমার পরিবারের কথা বলো মিতু। তোমরা কয় ভাই বোন, তোমার বাবা মা কি করেন, এইসব। আমার পরিবার সম্পর্কে তেমন কিছু বলার নেই স্যার। খুব সাধারণ একটা পরিবার আমাদের। বাবা চাকরি করতেন পাবলিক লাইব্রেরিতে। গত বছর তিনি অবসর নিয়েছেন। আমরা এক ভাই এক বোন। ভাইয়া বড়, সে একটা ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি ছোট। ৬ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে মাস্টার্স করেছি। এই তো। তোমার মায়ের কথা তো কিছু বললে না? মা হাউসওয়াইফ, তবে বাবা অবসর নেবার পর এখন মা বাবা দুজনই হাউসওয়াইফ। মিতু, তোমার সার্টিফিকেট, মার্কশিট এগুলো আমি দেখেছি। তোমার সাথে আমার একাডেমিক রেজাল্টের বেশ মিল আছে। তুমিও কোনোদিন কোনো পরীক্ষায় দ্বিতীয় হওনি। মিতু বেশ জোরেই হাসল আজাদের কথা শুনে। কেন স্যার, আপনিও কি আমার মতো সব সাবজেক্টে লাস্ট হতেন? না মিতু, আমি সব পরীক্ষায় ফার্স্ট হতাম। তার মানে আপনি আমার রেজাল্ট নিয়ে আর কি করছেন? হ্যাঁ, করছি। তোমার তো অনেক বুদ্ধি, রেজাল্ট এত খারাপ করলে কিভাবে? সব দোষ বাবার স্যার। বাবা লাইব্রেরিতে চাকরি করতেন। প্রতিদিন তিনি বাসায় বই নিয়ে আসতেন লাইব্রেরি থেকে। ছোটবেলা থেকেই আমি বুঝতে পেরেছিলাম পৃথিবীতে সবচেয়ে স্বাদহীন বইগুলো ক্লাসে পড়ানো হয়। আমি তাই ক্লাসের বই বাদে অন্য বই পড়েছি সারাক্ষণ।
এ কারণে রেজাল্ট খারাপ হয়েছে। আপনি কোথায় পড়তেন স্যার? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টে? ফিজিক্সে। আপনার পরিবারে কে কে আছেন স্যার? আজাদ ইচ্ছা করেই বিষয়টা এড়িয়ে গেল। বলল, মিতু, এখন সকাল 9টা বাজল, অফিস টাইম, ব্যক্তিগত আলাপ আর করা যাবে না। আমার ইমেইলটা দেখেছ? হ্যাঁ দেখেছি স্যার। মিস্টার ফয়েজ আহমেদের কাছে কখন যাচ্ছ? আজই যাব স্যার। শোনো, তার কাছে যাবার আগে তার ব্যাপারে কিছু ইনফরমেশন তোমার জানা দরকার। মিস্টার ফয়েজ আহমেদ বাংলাদেশের প্রথম সারির ধনীদের একজন, ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে 10 লক্ষ টাকা অগ্রিম দিয়েছেন। তার জীবনের গল্প নিয়ে একটা সিনেমা বানাতে চান তিনি। তবে গল্পটা তিনি কোনো কারণে একটা মেয়ের কাছে বলতে চান। মেয়েটাকে হতে হবে প্রচণ্ড বুদ্ধিমতী। এটা ফয়েজ আহমেদের শর্ত। এ কারণেই আমি আসলে তোমাকে চাকরিটা দিয়েছি। তাছাড়া আমাদের কাজকর্মও বাড়ছে প্রতিদিন। তোমার প্রথম প্রজেক্ট হচ্ছে ফয়েজ আহমেদ। কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনি কি ফয়েজ আহমেদকে চেনেন স্যার? আমি ওনাকে চিনি, ওনাকে সবাই চেনে। তবে উনি আমাকে চেনেন না। আমার সাথে ওনার অনেকবার দেখা হয়েছে, কিন্তু আমার ধারণা আমাকে উনি মনে রাখেননি। ফয়েজ আহমেদ আমাদের দ্য গ্রেভম্যান সিনেমাটা দেখার পর আমাদের দিয়ে তার জীবনের গল্পভিত্তিক একটা সিনেমা বানানোর আগ্রহ দেখিয়েছেন। উনি কি খুব রাগী স্যার? আমার ভয় করছে। আমি কি একা যাব? হ্যাঁ, একাই যাবা। ভয়ের কিছু নেই। ওনাকে বেশ বিনয়ী মানুষ বলেই আমার মনে হয়েছে। বাই দ্য ওয়ে, তোমার হাসি কোন গ্রুপের সেটা কি তুমি জানো মিতু? কোনোদিন তোমার হাসি পরীক্ষা করিয়েছ? মিতু বেশ খানিকটা লজ্জা পেল আজাদের কথা শুনে। কি বলেন স্যার? হাসি কি রক্ত যে পরীক্ষা করাবো? আমি বলছি মিতু, তোমার হাসির গ্রুপ ও নেগেটিভ। পৃথিবীতে এই হাসির পরিমাণ খুবই কম। সবাইকে মুগ্ধ করা যায় তোমার হাসি দিয়ে। তুমি শুধু অসম্ভব সুন্দরীই না, বুদ্ধিমতীও বটে। তুমি এতটাই সুন্দরী যে তোমার সৌন্দর্যের কোনো বিশেষণ দিতে গেলে সেই বিশেষণ পুড়ে যাবে তোমার রূপের আগুনে। আজাদের হঠাৎ এই ধরনের কথাবার্তা লাল করে দিয়েছে মিতুকে। লজ্জায় লাল টকটক করছে মিতু। স্যার, আপনি কিন্তু এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছেন। না, এটা খুব দরকারি অফিসিয়াল আলোচনা মিতু। আমি তোমাকে মনে করিয়ে দিলাম তুমি সুন্দরী, গুণবতী, বুদ্ধিমতী। তুমি তোমার বুদ্ধি, রূপ, হাসি সব ব্যবহার করবে ফয়েজ আহমেদের সামনে। সে আমাদের অনেক বড় একজন ক্লায়েন্ট, বুঝতে পেরেছ? জি স্যার। আর শোনো, ফয়েজ আহমেদের গল্পটা খুবই কনফিডেন্সিয়াল। কাউকে তুমি এই গল্পের কথা বলবে না, আমাকেও না। ফয়েজ আহমেদের গল্পটা প্রথমে রেকর্ড করবে। রেকর্ড করা শেষ হলে কয়েকবার শুনবে রেকর্ডটা। তারপর চিত্রনাট্যের মতো করে গল্পটা লিখে আমাকে দেখাবে। চিত্রনাট্য কিভাবে লিখতে হয় তার বিস্তারিত তোমাকে আমি ইমেইল করে দেব, ঠিক আছে? জি স্যার। সেই দিন দুপুর 12টায় মিতু গেল ফয়েজ আহমেদের বাড়িতে। তার অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই নেওয়া ছিল মিতুর। ধানমন্ডির এক বিশাল বাড়িতে একাই থাকেন মিস্টার ফয়েজ আহমেদ। তার ছেলে মেয়ে নেই, স্ত্রীও নেই। ফয়েজ আহমেদের বাসায় কাজের লোকেরাই তার সঙ্গী। ইদানিং বিচিত্র এক অসুখের কারণে তিনি হুইলচেয়ারে বন্দী। বাসায় থেকেই ব্যবসা পরিচালনা করেন ফয়েজ আহমেদ। মিতু ফয়েজ আহমেদের বাসার সামনে যেতেই দারোয়ান এসে মিতুকে ভেতরে নিয়ে গেল। সম্ভবত ফয়েজ আহমেদ আগে থেকেই দারোয়ানকে বলে রেখেছিলেন মিতুর কথা। ছোটখাটো একটা অডিটোরিয়ামের মতো বিশাল ড্রয়িং রুম মিস্টার ফয়েজ আহমেদের। ড্রয়িং রুমের প্রতি ইঞ্চিতে ঝলমল করছে ফয়েজ আহমেদের সম্পদের জৌলুস। একপাশে পুরো দেয়াল জুড়ে রাজকীয় সোফা, তার সামনে বিশাল এক পাতলা স্ক্রিনের টিভি, মেঝেতে মিরর পলিশ দামি টাইলস। দেয়ালে ঝোলানো 1 ডজন নাম করা অরিজিনাল পেইন্টিং বলে দিচ্ছে ফয়েজ আহমেদের রুচির উচ্চতা। ঘরের অন্য পাশে 4 আলমারি ভর্তি বই। সাধারণ কোনো ড্রয়িং রুমে এতগুলো বই থাকলে বলা যেত এক ঘর বই, কিন্তু ফয়েজ আহমেদের ড্রয়িং রুমটা এতটাই বড় যে বইয়ের সংখ্যা কম বলেই মনে হচ্ছে। ঘরের ভিতরে অলিক প্রবাহের মতো একটা উদাসী সুর ভেসে বেড়াচ্ছে। সুরের ঢেউগুলো ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। সম্ভবত বিসমিল্লাহ খাঁর সানায় শুনছেন ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ বসে আছেন একটা ব্যাটারি চালিত হুইলচেয়ারে। তার হাতে একটা খোলা বই। ফয়েজ আহমেদের বয়স 65 থেকে 67 বছর হতে পারে। তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি। মুখটা বেশ হাসি হাসি হলেও ফয়েজ আহমেদের চোখ দুটো ভয়ঙ্কর রকমের ঠান্ডা।
বড় বড় চোখে তিনি স্বাভাবিকের চেয়েও অনেক কম পলক ফেলেন। ফয়েজ আহমেদের চোখ দিয়ে অহংকার, সহমর্মিতা, নির্দেশ, প্রার্থনা সকল ধরনের সংকেত দেবার ক্ষমতা আছে। মিতু ড্রয়িং রুমে ঢুকতেই ইলেকট্রিক হুইল চেয়ারের বোতাম টিপে ফয়েজ আহমেদ মিতুর দিকে এগিয়ে এলেন। মিতুর দিকে তাকিয়ে তিনি বললেন, ইফ ইউ হ্যাভ এ সং, ট্রাই ইট। ইফ ইউ হ্যাভ এ টিয়ার, ড্রাই ইট। ইফ ইউ হ্যাভ এ হ্যান্ড, গিভ ইট। ইফ ইউ হ্যাভ এ ফেইথ, শো ইট, অ্যান্ড লেট ওয়ার্ল্ড নো ইট। এই কবিতাটি পড়েছ আম্মাজি? না স্যার, আমি কোনো ইংরেজি কবিতা পড়িনি। আম্মাজি, তুমি এত সুন্দর কেন? তুমি যে পড়ি না সেটা কি তুমি নিশ্চিত? ধন্যবাদ স্যার, আমার নাম ইসরাত জাহান মিতু। আমাকে মিতু বলে ডাকতে পারেন। নাম বলে কোনো লাভ নেই আম্মাজি। ইদানিং আমার কারো নামই মনে থাকে না, তাই আমি মেয়েদের আম্মাজি আর ছেলেদের বাবাজি বলে ডাকি। আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট একজন মহিলা। ৩০ বছর ধরে সে আমার কোম্পানিতে চাকরি করছে। বয়সে সে আমার চেয়ে ৪-৫ বছরের ছোট হবে। এখন আমার তার নামও মনে থাকে না, তাকেও আমি আম্মাজি বলে ডাকি। লজ্জায় সে তো আমার সামনেই আসে না। কথাটা বলে হো হো করে হাসতে শুরু করলেন ফয়েজ আহমেদ। তার হাসি থামলে মিতু বলল, স্যার, আজ আমাকে আপনার জীবনের গল্প বলার কথা ছিল, এখন কি বলবেন? ফয়েজ আহমেদ কোনো উত্তর না দিয়ে হুইলচেয়ার ঘুরিয়ে সোফার কাছে গেলেন। মিতু তার পেছন পেছন যেয়ে সোফায় বসল। ফয়েজ আহমেদের বাবুর্চি এক টেবিল নাস্তা নিয়ে গিয়েছে মিতুর জন্য। নাও আমাজি, নাস্তা করো, বললেন ফয়েজ আহমেদ। আপনাকে কফি দিই স্যার? নাও। কফিতে প্রথম চুমুক দিয়ে ফয়েজ আহমেদ বললেন, তোমাদের কোম্পানির নামটা যেন কি আম্মাজি? www.garpaga.com। ইয়াস, মনে পড়েছে। তোমরা তো খুব ভালো ব্যবসা করছো। তোমাদের কোম্পানির মালিক অল্প বয়সে অনেক টাকা উপার্জন করছে। কি যেন নাম ছেলেটার? মুজিবুল হক আজাদ। তা তোমরা নাকি হিন্দি সিনেমাও বানাচ্ছ শুনলাম। জি স্যার, আমাদের দুটো গল্প নিয়ে ইতিমধ্যেই বলিউডে সিনেমা হয়েছে। ছবি দুটো বক্স অফিসেও সফলতা পেয়েছে। আমরা এখন হলিউড থেকেও আগ্রহ পাচ্ছি স্যার। খুব শীঘ্র আমাদের গল্প নিয়ে হলিউডেও সিনেমা নির্মিত হবে ইনশাল্লাহ। কি যে দিনকাল পড়েছে আম্মাজি, আজকাল গল্প রপ্তানি হচ্ছে। পৃথিবী যে কোন দিকে যাচ্ছে কে জানে। কেন স্যার, আমরা গল্প রপ্তানি করতে পারছি, এটা ভালো না? আমরা সারা পৃথিবীকে বলতে পারছি আমরাও ভালো গল্প বলতে পারছি। আমাদের মতো পুঁথি পাঠের ঐতিহ্য পৃথিবীতে খুব কম জাতির কাছেই আছে। আমরা প্রকৃতিগতভাবেই স্টোরি টেলার। পৃথিবী ঠিক দিকেই যাচ্ছে স্যার। তুমি নিশ্চিত আম্মাজি পৃথিবী ঠিক দিকেই যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, আমি নিশ্চিত। ফয়েজ আহমেদ এবার অনেকটা বিতর্কের সুরে কথা শুরু করলেন মিতুর সাথে। মিতুকে বললেন, তোমার পায়ের স্যান্ডেল জোড়া তুমি কোথা থেকে কিনেছ? কেন স্যার, বসুন্ধরা সিটি থেকে কিনেছি, বাটার দোকান থেকে কিনেছি। ঢাকা শহরের বাটার শোরুমগুলো দেখেছ আম্মাজি? কত সুন্দর, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন, শীতাতপ নিয়ন্ত্রিত, আরও কত কি। সেলসম্যান, সেলসওম্যানরা অনেক সুন্দর, তাই না? তাদের পোশাকও সুন্দর। তাতে সমস্যা কি স্যার? তাতে কোনো সমস্যা নেই আম্মাজি। সমস্যা হলো তুমি যদি কাওরান বাজারে যাও, সবজির দোকানে যাও, মাছের দোকানে যাও, সেখানকার পরিবেশ কীরকম আর জুতার দোকানের পরিবেশ কীরকম একবার ভাবো। আমরা জুতা রাখছি সিন্ধুকে আর খাবার রাখছি নর্দমায়। তারপরও তুমি কি বলতে চাও পৃথিবী ঠিক দিকেই যাচ্ছে? মিতু হো হো করে হাসল ফয়েজ আহমেদের কথা শুনে। স্যার, আই লাইক ইউর সেন্স অফ হিউমার। আম্মাজি, তোমার হাসিটা যে কত সুন্দর তুমি কি জানো? জানি স্যার, আমার হাসির গ্রুপ ও নেগেটিভ। এই গ্রুপের সব হাসি সুন্দর। ফয়েজ আহমেদ চোখ কপালে তুলে বললেন, হাসিরও গ্রুপ আছে? জানতাম না তো। স্যার, গল্পটা কি এখন বলবেন? ফয়েজ আহমেদ বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর
তার কোলের উপর শুয়ে থাকা বইটার গায়ে হাত বোলালেন কয়েকবার। মৃত্যুর কাছে মনে হচ্ছে ফয়েজ আহমেদ এই মুহূর্তে তার সামনে হুইল চেয়ারে বসে থাকলেও তিনি আসলে সেখানে নেই। কোনো এক অতি ঘন স্মৃতির মেঘে ঢাকা পড়েছে ফয়েজ আহমেদের সূর্যের মতো চকচকে অস্তিত্ব। ফয়েজ আহমেদের গল্পের উত্তাপ মৃত্যু কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। ফয়েজ আহমেদ চোখ তুলে তাকালেন মৃত্যুর দিকে। দুটো তীক্ষ্ণ লেজার বিম যেন এসে পড়ল মৃত্যুর চোখের উপর। হাজারো শব্দ, অসংখ্য কথা ফয়েজ আহমেদের চোখের দৃষ্টিতে। আম্মাজি, আমি এতক্ষণ তোমার সাথে হাসি তামাশা করছিলাম। কেন করছিলাম জানো? সম্ভবত আপনি আমাকে ভয়ঙ্কর কিছু কথা বলবেন সে কারণে। আম্মাজি, তোমার অনেক বুদ্ধি। আমি তোমাদের কোম্পানির মালিকের উপর খুব খুশি হয়েছি। সে অতি বুদ্ধিমতী কাউকে পাঠিয়েছে আমার গল্প শুনতে। সুন্দরী মেয়েরা সঙ্গত কারণে একটু বোকা ধরনের হয়, তুমি তার ব্যতিক্রম। সঙ্গত কারণটা কি স্যার? অতি সুন্দরী মেয়ে যদি অতি বুদ্ধিমতী হয় তবে সে হতে হবে অতি বিপজ্জনক, ক্ষেপণাস্ত্রের মতো বিপজ্জনক, ইউরেনিয়ামের মতো বিপজ্জনক। প্রকৃতিতে বিপজ্জনক জিনিস যত কম থাকবে ততই মঙ্গল। এ কারণেই প্রকৃতি সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কমিয়ে দেয়। কথাটা তো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক না স্যার? ফয়েজ আহমেদ বললেন, হয়তো ঠিক, তবে আমি সুন্দর বলতে মেয়েদেরকেই বুঝি, ছেলেদের না। আমার কাছে পুরুষ হচ্ছে শক্তির প্রতীক আর নারী সৌন্দর্যের। স্যার, আপনি কি সামন্ততান্ত্রিক কথাবার্তা বলছেন না? বলছি তার কারণ আমি ভোগবাদী, শতভাগ ভোগবাদী। আমি আমার চোখে পৃথিবীকে দেখি, পৃথিবীর চোখে আমাকে দেখি না। আপনার ভয়ঙ্কর কথাটা কি স্যার? আমার শরীরে পাতা গজাচ্ছে আম্মাজি। এ পর্যন্ত 4টা পাতা গজিয়েছে। পাতার বোঁটার নিচ থেকে অসংখ্য শিকড় বের হয়ে হয়ে ঢুকে যাচ্ছে আমার হার্ট, ফুসফুস, কিডনি সহ সমস্ত ভাইটাল অর্গানের ভিতর। আমি মারা যাচ্ছি আম্মাজি। স্যার, আপনি এসব কি বলছেন? মানুষের শরীরে কিভাবে পাতা গজানো সম্ভব? ফয়েজ আহমেদ তার পায়জামাটা একটুখানি পায়ের উপরে তুললেন। মিতু দেখল ফয়েজ আহমেদের পায়ে একটা পাতা ঝুলছে। তার হাঁটু থেকে ইঞ্চি 6 নিচে চিকন একটা বোটার সাথে ঝুলছে পাতাটা। বোটার রং ঠিক তার গায়ের চামড়ার মতো। মিতু তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পান পাতার মতো গাঢ় সবুজ একটা পাতা ফয়েজ আহমেদের পায়ে। এটা কি করে সম্ভব স্যার? সম্ভব আম্মাজি, সম্ভব। এটা আমার কৃতকর্মের পুরস্কার। আপনি ডাক্তার দেখিয়েছেন? পৃথিবীর নাম করা সব স্পেশালিস্ট দেখিয়েছি, কোনো লাভ হয়নি। বহুবার তারা অপারেশন করে পাতাগুলো ফেলে দিয়েছিল, কিন্তু অপারেশন করার পরদিনই পাতাগুলো আবার গজিয়েছে। আপনার গল্পটা কি এই পাতা নিয়ে স্যার? হ্যাঁ আম্মাজি। বলুন স্যার, বলুন। মিতু চরম উৎসাহে তার টেপ রেকর্ডার অন করল। ফয়েজ আহমেদ হুইল চেয়ার অন্যদিকে ঘুরিয়ে বললেন, আজ না, এখন আর কথা বলতে ইচ্ছে করছে না। তুমি অন্যদিন আসো। কাল আসি স্যার, ঠিক এই সময়? কাল না, শুক্রবার আসো, 3 দিন পর। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।